এমন একজন মানুষ যার মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, বুদ্ধিমান এবং বিচক্ষণ অর্থনীতির জগতে তার অবদান মোছা যাবে না। এমন একজন মানুষ যাকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয় 2023 সালে। তিনি এমন একজন মানুষ যিনি 1985 সালে 5,000 টাকা নিয়ে তার ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করেন এবং 2022 সালের আগস্ট মাসে যখন তার মৃত্যু হয় তখন তার মোট সম্পত্তির পরিমাণ $5.8 বিলিয়ন অর্থাৎ 48,000 কোটি টাকার কাছাকাছি ছিল। তিনি রাকেশ ঝুনঝুনওয়ালা। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি তার জীবন নিয়ে এবং তার জীবনের যে ইনভেস্টমেন্ট জার্নি সেটা কোনো ফিল্মের কাহিনী থেকে কম কিছু নয়। তার বিনিয়োগের শুরুটা কেমন ছিল, তিনি কিভাবে সাফল্য পেলেন, তিনি বিআরই স্ট্র্যাটেজিকে কিভাবে দ্য বিগ বুল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হলেন, তার ইনভেস্টমেন্ট ফিলোসফি কি, তার কোন কোন পোর্টফোলিও হোল্ডিং ছিল, সব কিছু নিয়ে আজকে তৈরি আপনাদের ভাই অরিজিৎ। এবং আমরা আজকে আলোচনা করব ভারতবর্ষের অন্যতম সফলতম ইনভেস্টর ট্রেডার রাকেশ ঝুনঝুনওয়ালার জীবন নিয়ে। তবে তাকে নিয়ে আলোচনা করার আগে তার শুরুর দিকটা নিয়ে একটু জানতে হবে। তো কেমন ছিল রাকেশ ঝুনঝুনওয়ালার শুরুর ইনভেস্টমেন্ট জার্নিটা দেখুন। 1960 সালে একটি রাজস্থানী মারোয়ারি পরিবারে জন্ম হয় তার। বেড়ে ওঠা মুম্বাইয়ে। তার বাবা ছিলেন একজন ইনকাম ট্যাক্স অফিসার, ফলে বাড়িতে সবসময় কোম্পানি, শেয়ার, ট্যাক্স ইত্যাদি নিয়ে কথা হতোই। আর শেয়ার সম্পর্কে এই আলোচনার কারণেই শেয়ার বাজারের প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার আগ্রহ তৈরি হয়। তার বাবাই তাকে নিয়মিত খবরের কাগজ পড়ার উপদেশ দেন, কারণ ট্যাক্স অফিসার হিসেবে তিনি জানতেন বিভিন্ন রকম খবরেই শেয়ারের দাম ওঠানামা করে। ইতিমধ্যে সিন্ডেনহাম কলেজে গ্র্যাজুয়েশনের পর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ায় এনরোল করেন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন তিনি। কলেজে থাকতে থাকতেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করেন। তবে এই ব্যাপারে তার বাবার থেকে কোনো রকম আর্থিক সাহায্য তিনি পাননি। ফলে তার জমানো টাকা থেকে 5,000 টাকা দিয়ে 1985-তে তিনি ইনভেস্টমেন্ট শুরু করেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এই সামান্য ক্যাপিটালে বিরাট সম্পত্তি তৈরি করা সম্ভব নয়। সেই সময় তার দাদা অলরেডি একজন অভিজ্ঞ প্র্যাকটিসিং সিএ ছিলেন। রাকেশ ঝুনঝুনওয়ালা তার দাদার বন্ধু ও ক্লায়েন্টদের থেকে বেশ কিছু টাকা ধার নেন এবং তাদের বললেন এফডির থেকে বেশি রিটার্ন সহ ক্যাপিটাল ফেরত দেবেন। ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে তখন 10% মতো রিটার্ন পাওয়া যেত। রাকেশ ঝুনঝুনওয়ালা বললেন তিনি 18% रिटर्न देवें। तो मेरा भाई प्रैक्टिसिंग चार्टर्ड अकाउंटेंट था, तो उसने मुझे उनके 2-3 क्लाइंटों से इंट्रोड्यूस करा दिया। तो मैंने उनको कन्विंस कर दिया। उस जमाने में ब्याज 12-13 टका मिलता था। मैं बोला मैं 18 टका ब्याज दूंगा, मैं आप मुझे पैसा दीजिए। এক বছর পর 1986 সালে তার প্রথম সাফল্য মেলে। তবে এই গল্প বলার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা ভ্যালু স্টক পিকিং এর জন্য রাকেশ ঝুনঝুনওয়ালার প্রোফাইলে নজর রাখেন তাদের কিন্তু জানা উচিত যে টাটা গ্রুপের শেয়ার, অর্থাৎ যে টাটার শেয়ার আজকে আমাদের জেনারেশনের যারা ইনভেস্টর রয়েছে তাদেরও খুব প্রিয়, সেই টাটার শেয়ার নিয়েও কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনে একটা বড় কাহিনী রয়েছে। টাটা গ্রুপের শেয়ার সবসময় রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে একটা বিশেষ গুরুত্ব পেয়েছে এবং প্রথম তিনি 25 লাখ টাকা প্রফিটও করেছিলেন এই টাটা গ্রুপের শেয়ার থেকে। এই টাটা গ্রুপের শেয়ার আর রাকেশ বাবুর কাহিনীটা কিরকম ছিল দেখুন। 1986-তে রাকেশ ঝুনঝুনওয়ালা টাটা টি এর 5,000টি শেয়ার কেনেন, প্রতি শেয়ার 43 টাকায়। ইনভেস্টমেন্টের মাত্র 3 মাসের মধ্যে প্রতি শেয়ারের দাম 43 টাকা থেকে বেড়ে 143 টাকার লেভেলে পৌঁছায়। অর্থাৎ মাত্র 3 মাসে শেয়ার প্রতি 3 গুণেরও বেশি প্রফিট করেন তিনি। পরবর্তী 3 বছরে টাটা টি এর শেয়ার থেকে 20 থেকে 25 লাখ টাকা আয় করেন ঝুনঝুনওয়ালা। তার প্রথম বড় সাফল্যের পর পরবর্তী 37 বছরে টাটা গ্রুপের স্টকের উপস্থিতি বিগ বুলের স্টক হোল্ডিং এ দেখা গেছে। 2022-এর জুন কোয়ার্টারে ঝুনঝুনওয়ালার প্রোফাইলে টাটা মোটরস, টাটা কোম্পানি, টাটা কমিউনিকেশনস, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি এর মতো বেশ কিছু টাটা গোষ্ঠীর স্টক জায়গা করে নিয়েছিল। প্রথম বড় সফলতা পাওয়ার পর সেসা গোয়া নামে একটি আয়রন ওর কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবেন। সেই সময় অর্থাৎ 1986-তে আয়রন কোম্পানি খুব মন্দার মধ্যে ছিল। তখন রাকেশ ঝুনঝুনওয়ালা প্রথমে 27 থেকে 28 টাকায় সেসা গোয়ার 2.5 লাখ শেয়ার কেনেন। পরে 35 থেকে 36 টাকায় আরো 2.5 লাখ শেয়ার কেনেন, যা পরবর্তীতে 6 মাসে 65 টাকায় পৌঁছায়। দেখুন, স্টক মার্কেটে শর্ট সেলিং এবং সেখান থেকে প্রফিট আর্ন একটা টেকনিক। আপনারা মনে করলে সেই টেকনিক নিয়ে আমরা ভবিষ্যতে কখনো একটা ডেডিকেটেড এপিসোড করব। কিন্তু ঘটনাটা হচ্ছে মোদ্দা হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে রাখছি যে ধরুন কখনো মার্কেট যদি হুহু করে পড়তে থাকে, অর্থাৎ কোনো শেয়ারের দাম যদি কমতে থাকে, তখন কিন্তু শর্ট সেলিং করে অনেক বেশি প্রফিট করতে পারা যায়। রাকেশ ঝুনঝুনওয়ালা স্টক মার্কেটে যখন ফল আসতো তখন সেই ফলে শর্ট সেলিং তারা করতেন এবং এইভাবে রাকেশ ঝুনঝুনওয়ালা নিজে
নিজের বলা কথা অনুযায়ী তিনি প্রায় 30-35 কোটি টাকা সেই সময় 1990, 89, 91, 92 ওই সময় আর্ন করেছিলেন এই শর্ট সেলিং করে বা ট্রেডিং করে। এবং এই পড়ন্ত স্টক থেকে শর্ট সেলিং করে যে টাকা আর্নিং হয় সেটাকে বলা হয় বিয়ার স্ট্র্যাটেজি, মানে ভাল্লুক। সোজা কথা, দেখবেন ভাল্লুক যখন আক্রমণ করে তখন মাথা নিচু করে আক্রমণ করে। সেই জন্য স্টক যখন নামতে থাকে সেই যে স্ট্র্যাটেজি, সেই পড়ন্ত স্টকে যে প্রফিট করার স্ট্র্যাটেজি সেটাকে বলা হয় বিয়ার স্ট্র্যাটেজি। আর রাকেশ ঝুনঝুনওয়ালার প্রথম জীবনে স্টক যখন পড়তো তখনই তিনি প্রফিট করতে পারতেন, কারণ তিনি শর্ট সেলিং করতেন। মার্কেটে আর একটা স্ট্র্যাটেজি আছে যেটাকে বলা হয় বুল স্ট্র্যাটেজি। কখনো ষাঁড়কে দেখবেন কোনো কিছুকে আক্রমণ করতে চাইলে বা কারোর উপর রেগে গেলে সে শিং দিয়ে সব কিছু তুলে দেয়, মাথা দিয়ে এরমভাবে ঝাঁকিয়ে তুলে দেয়। এবং সেই জন্য যখন মার্কেটে কোনো স্টকের প্রাইস বাড়তে থাকে, সেই প্রাইস বাড়তে থাকার সাথে সাথে যদি আপনার প্রফিটেবিলিটি বাড়ে সেটাকে বলা হয় বুল স্ট্র্যাটেজি। রাকেশবাবু প্রথমে বিয়ার স্ট্র্যাটেজিতে বিশ্বাস করতেন, অর্থাৎ স্টক পড়াতে বিশ্বাস করতেন। তিনি চাইতেন যে মার্কেট নেমে যাক। তারপর তিনি পরিচিত হলেন দ্য বিগ বুল, অর্থাৎ তিনি চাইতেন যে মার্কেট উঠে যাক। এই বিয়ার স্ট্র্যাটেজি থেকে বুল স্ট্র্যাটেজিতে তিনি কিভাবে পরিবর্তিত হলেন সেই কাহিনী আপনাদের এবার শোনাবো। ভারতীয় স্টক মার্কেটের প্রতি অদম্য বিশ্বাসের জন্য পরিচিতি ছিল রাকেশ ঝুনঝুনওয়ালার। তার 37 বছরের ইনভেস্টমেন্ট জার্নি 1992 হর্ষদ মেহতা স্ক্যামের সাক্ষীও থেকেছে। আবার 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও পার করে এসেছে। 2008-এর গ্লোবাল রিসেশনের সময় ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও প্রায় 30% অবধি পড়ে যায়, যদিও 2012-র মধ্যে সেই লস রিকভার করে ফেলেন তিনি। তবে জানলে অবাক হবেন, রাকেশ ঝুনঝুনওয়ালা সবচেয়ে বেশি আর্ন করেছিলেন মন্দার সময় শেয়ার বেচে। মন্দার সময় বলতে তিনি সেই সময়ের কথা বলতে চেয়েছেন যে সময় দালাল স্ট্রিটে হর্ষদ মেহতার নাম ছিল প্রচুর। তাকেই বিগ বুল বলা হতো সেই সময়। যে স্টকে তিনি হাত দিতেন সেই স্টকই তরতরিয়ে বাড়ত। তবে ইনভেস্টমেন্টের একটি কমিউনিটি ইভেন্টে একবার ঝুনঝুনওয়ালা বলেছিলেন যে সেই সময় তিনি বিয়ার স্ট্র্যাটেজি নিতেন, অর্থাৎ শর্ট সেল করতেন, কারণ তিনি জানতেন ওগুলো ফ্রডের টাকা ছিল। এই সময় ঝুনঝুনওয়ালার ইনভেস্টমেন্টে রাধাকৃষ্ণ দামানির ভূমিকা ছিল অনবদ্য। আর দামানি নিজের শর্ট সেলিং টেকনিকের জন্য পরিচিত ছিলেন এবং রাকেশ ঝুনঝুনওয়ালা দামানিকে নিজের গুরু মনে করতেন, যার থেকে প্রচুর ইন্সপিরেশন ও গাইডেন্স পান ইনভেস্টমেন্ট সংক্রান্ত। স্টক ম্যানিপুলেশনের কারণে সেই সময়ে স্টকের ভ্যালুয়েশন ছিল অবিশ্বাস্য বেশি। ওই একই ইভেন্টে একটা উদাহরণে তিনি বলেন, ভ্যালুয়েশন এতটাই বেশি ছিল যে SBI এর লিস্টেড প্রাইস একদিন আগে ছিল 160 টাকা। তার মতো বিয়ার স্ট্র্যাটেজি ফলো করা ইনভেস্টররা শর্ট সেলিং করার পর তিনি সেই দাম 160 টাকা থেকে বেড়ে 240 টাকা হয়ে গেছিল। এতে অনেক লসও হয় তার। তবে 1992-এর স্ক্যাম সামনে আসার পর ভ্যালুয়েশন দ্রুত পড়ে ও শর্টিং পজিশনের জন্য হিউজ প্রফিট লাভ হয় তার। হর্ষদ মেহতার সময়ে বাজারের ভোলাটাইল পরিস্থিতিতে আর দামানির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ঝুনঝুনওয়ালার ওয়েলথ ক্রিয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাকেশ ঝুনঝুনওয়ালা মনে করতেন যে কোনো দলে যোগ না দিয়ে মার্কেট রিয়ালিটির ওপর ভরসা রাখতে হবে, কারণ মার্কেট আলটিমেটলি বাস্তব অনুযায়ী চলবে। তাই হর্ষদ মেহতা স্ক্যামের পর যখন কোম্পানির ভ্যালুয়েশন ঠিক জায়গায় পৌঁছয় তখন তার মনে হয় এইবার মার্কেট উঠবে এবং সেই সময় তিনি বিয়ার স্ট্র্যাটেজি ছেড়ে বুল স্ট্র্যাটেজিতে ট্রেডিং শুরু করেন। তাই শুরুর দিকে তার বেশি লাভ ট্রেডিং এর ফলে হলেও তিনি পরবর্তীতে কোয়ালিটি স্টকে লং টার্ম ইনভেস্টমেন্ট করেই রিয়েল ওয়েলথ আর্ন করেছিলেন। 1985-তে তার প্রথম বিনিয়োগের সময় BSE ইন্ডেক্স ছিল 150 পয়েন্টসে, যা আজকের দিনে 70,000 পয়েন্টে ট্রেড করছে। এ তো গেল রাকেশ ঝুনঝুনওয়ালার স্ট্র্যাটেজি বা তার স্টক মার্কেটে যে ফিলোসফি সেগুলোর কথা, সময়ের সাথে সাথে যেগুলো পরিবর্তিত হয়েছে। কিন্তু এই ফিলোসফি নিয়ে, এই নলেজ নিয়ে, এই জ্ঞান নিয়ে তিনি যে পোর্টফোলিওতে স্টকগুলো রেখেছিলেন সেগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করব এবং আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে যারা স্টক মার্কেটে নতুন এবং স্টক মার্কেটে অল্প অল্প ইনভেস্ট করছেন তাদের আর একটা জিনিসও জেনে রাখা উচিত, অর্থাৎ মধ্যবিত্ত মানুষদের জন্য বলছি। আপনারা যদি মনে করেন যে স্টক মার্কেটটা আপনাদের জন্য অনেকটা জটিল লাগছে, তাহলে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড, বন্ড ইত্যাদিতে আপনারা আপনাদের ইনকামের একটা অংশ রাখতে পারেন। আর একটা অংশ রাখার জন্য ভারত সরকার আপনাদের জন্য বেশ কিছু স্কিম এনেছে, অর্থাৎ যেগুলোকে বলা হয় গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট স্কিম। সেই সমস্ত স্কিমে সরকারি গ্যারেন্টি সহ আপনি বহু ইনভেস্টমেন্ট অপশন পাবেন। সেই সমস্ত ইনভেস্টমেন্ট অপশনগুলো নিয়ে আমরা বিজ্ঞাপন ছাড়া সম্পূর্ণ একটি কোর্স লঞ্চ করেছি আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফোতে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে সরকারের সমস্ত ইনভেস্টমেন্ট স্কিমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের অনেক আলোচনা হয়তো আপনি ইউটিউবে পাবেন, কিন্তু ইউটিউবে প্রথমত বিজ্ঞাপন থাকে, দ্বিতীয়ত ডিস্ট্রাকশন থাকে, তৃতীয়ত হচ্ছে সবকটার নাম হয়তো আপনি জেনে উঠতে পারবেন না, কিন্তু এখানে সব কিছু সাজিয়ে দেওয়া রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন
কোনো ভিডিও দেখি তারপরেও আমাদের মনে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেক সময় কমেন্ট বক্সে পাওয়া যায় না। সেই জন্য আমরা একটা এখানে সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আমাদের যে কোর্স ভিডিও আছে সেগুলো দেখার পর আপনাদের যে ডাউট থাকবে সেগুলো আমাদের ওখানে কমেন্ট করলে প্রত্যেকটা কমেন্টের জন্য আমাদের যারা স্পেশালিস্ট রয়েছেন তারা আপনাদেরকে উত্তরগুলো বুঝিয়ে ওখানে লিখে দেবেন। যদি আপনাদের কোনো অসুবিধাও থাকে আমরা ফোন করে আপনার ডাউট ক্লিয়ার করে নেব। সম্পূর্ণ প্যাকেজটি 2999 প্রথমে ঠিক করা হয়েছিল, তবে আপাতত প্রথম দিকে শুরু হচ্ছে, সেজন্য 999 টাকায় আমরা দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে শেয়ার বাজারের সমস্ত খবরাখবর কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই অ্যাপটি থেকে। সেই জন্য স্টক মার্কেট কিংবা বিজনেস ওয়ার্ল্ডের যদি খবরাখবর যেগুলো অন্যান্য মিডিয়া হাউসে আপনাকে পয়সা দিয়ে পড়তে হয় এবং বিনা পয়সায় পড়লে বিজ্ঞাপন সহ দেখতে হয়, আমাদের অ্যাপে কিন্তু আপনি বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন এবং ফ্রিতে দেখতে পারবেন। তাই ফ্রি সার্ভিসটাও যদি আপনি চান সেটাও আপনি অ্যাভেল করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ, আপনি প্লিজ ইনস্টল করবেন এবং জানাবেন সেটা কেমন লাগলো। চলুন এবার আমরা রাকেশ ঝুনঝুনওয়ালার যে পোর্টফোলিও সেখানে কোন কোন স্টকগুলো মোটামুটি ছিল সেগুলোতে একটু নজর দিই। ট্রেন্ডলাইনের ডেটা অনুযায়ী 2022-এর জুন কোয়ার্টারে তার পোর্টফোলিওর ভ্যালু ছিল 25,000 কোটিরও বেশি, যা ঠিক এক বছর পর 2023-এর ওই একই কোয়ার্টারে হয় 38,366 কোটি। ট্রেন্ডলাইন ডাটা বলছে 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত রাকেশ ঝুনঝুনওয়ালার পাবলিক হোল্ডিং এর মধ্যে রয়েছে 20টি স্টক, যার নেট ওয়ার্থ 43,000 কোটিরও বেশি। 2022-এর আগস্টে তার মৃত্যুর পর তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা পোর্টফোলিওটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ঝুনঝুনওয়ালা নিজের নামে ও তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার নামে একাধিক সেক্টরের নানা কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। রেখা ঝুনঝুনওয়ালাও একজন বিশিষ্ট স্টক মার্কেট ইনভেস্টর। অ্যাপটেক লিমিটেড, স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ক্রিসিল লিমিটেড, টাইটান, টাটা মোটরস ইত্যাদি তার উল্লেখযোগ্য হোল্ডিং এর মধ্যে অন্যতম। শুধু স্টক মার্কেট না, রাকেশ ঝুনঝুনওয়ালা কিন্তু অনেক বিজনেসের বোর্ড অফ ডিরেক্টরেও ছিলেন এবং তিনি লো কস্ট এয়ারলাইন আকাশা এয়ারওয়েজ সেইটারও কিন্তু অন্যতম প্রাণ পুরুষ। এবং আপনাদের মনে থাকবে যে রাকেশ ঝুনঝুনওয়ালার একটি ফটো খুব ভাইরাল হয়েছিল, যেখানে তিনি স্ত্রীর না করা একটা জামা অর্থাৎ কুচকানো জামা পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন। ওই দেখা করা বা সাক্ষাতের সময় কিন্তু তার মূল কারণ ছিল আকাশা এয়ারওয়েজ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা, এবং সেটা একটু মিম হয়েছিল যে জীবনে এত টাকা রোজগার করো যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেও যেন ইস্ত্রি করার কথা মনে না থাকে। কিন্তু যাই হোক, সেই মজাগুলোকে সরিয়ে রেখে বলতে পারি যে রাকেশ ঝুনঝুনওয়ালা কেবলমাত্র একজন ইনভেস্টার ছিলেন না, বহু বিজনেসের বোর্ড অফ ডিরেক্টরে ছিলেন এবং তিনি বহু বিজনেস গ্রো করতেও কিন্তু তার যে এক্সপার্টাইজ আছে সেটি শেয়ার করেছিলেন। সেই কাহিনীটাও কিন্তু আপনারা একটু দেখতে পারেন। এছাড়াও ইনভেস্টমেন্টের পাশাপাশি হাঙ্গামা ডিজিটাল মিডিয়া ও অ্যাপটেকের চেয়ারম্যান ছিলেন তিনি এবং ভাইসরয় হোটেলস, কনকর্ড বায়োটেক, প্রভোগ ইন্ডিয়া ও জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মতো কোম্পানি ডাইরেক্টর পদে যুক্ত ছিলেন তিনি। হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার চেয়ারম্যান থাকাকালীন 2012-তে শ্রীদেবী অভিনীত ইংলিশ ভিংলিশ, 2015-তে শামিতাভ, 2016-এ অর্জুন কাপুর ও করিনা কাপুর খান অভিনীত সিনেমা কি অ্যান্ড কায়ের মতো ছবিতে কো প্রডিউসার ছিলেন তিনি। রাকেশ ঝুনঝুনওয়ালা ও তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা 2003-এ একটি স্টক ট্রেডিং ও অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম খোলেন যার নাম রেয়ার এন্টারপ্রাইজেস। রাকেশের RA ও তার স্ত্রী রেখার RE নিয়ে RARE অর্থাৎ রেয়ার রাখা হয় ফার্মটির নাম। 2021 সালে সদ্য তৈরি হওয়া লো কস্ট এয়ারলাইন আকাশা এয়ারে $35 মিলিয়ন ইনভেস্ট করে কোম্পানির 40% স্টেক নেন তিনি। পরবর্তীতে সেই স্টেক বাড়িয়ে 46% করেন ঝুনঝুনওয়ালা। তবে শুধুমাত্র কি রোজগার, রাকেশ ঝুনঝুনওয়ালা কিন্তু ফিলান্থ্রপিতেও আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। মূলত রাকেশ ঝুনঝুনওয়ালার বাবা তাকে এই বিভিন্ন চ্যারিটেবল কাজ করাতে খুব উৎসাহ দিতেন এবং রাকেশ ঝুনঝুনওয়ালার মতে যে তার বাবার থেকেই তিনি সবথেকে বেশি ইন্সপিরেশন পেয়েছেন এই বিভিন্ন ডোনেশন করার জন্য, এবং তার ডোনেশনের কাহিনীটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগাবে। তিনি তার নিজের সম্পত্তির 25% ডোনেট করার প্রতিশ্রুতি নেন, যা পূরণ করেন তিনি। আগস্টা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামে একটি NGO যারা দেশের পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে, সেই প্রতিষ্ঠানের ট্রাস্টি ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সেন্ট জুড নামে একটি চ্যারিটিতে তিনি কন্ট্রিবিউট করেছিলেন যারা ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের আশ্রয় দেয়। এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রফি 2021-এর তালিকায় নিজের জায়গা করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা, কারণ তার বার্ষিক অনুদানের পরিমাণ দাঁড়িয়েছিল 50 কোটি টাকা। তবে তার জীবনের সবই তো দেখলাম, কিন্তু আমরা এবার রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে কি কি শিখতে পারি সেটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। বিশেষ করে যারা ইনভেস্টাররা রয়েছেন, যারা ইয়ং জেনারেশনের ইনভেস্টার, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছেন যে ইনভেস্টমেন্ট নিয়ে একটা ভালো কিছু করার, তাদের কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালার জীবন থেকে অনেক কিছু শেখার রয়েছে। প্যাশন্স তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সম্ভবত এটি। বাজারের টালমাটাল সময়ও তার
ধীরস্থির স্বভাব তার ওয়েলথ ক্রিয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি মনে করতেন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের আগে পর্যন্ত রিসার্চ করা খুব দরকার। শুধুমাত্র সেন্টিমেন্টের উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট করলে লস হতে বাধ্য। তার উপদেশের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উপদেশ ছিল বাই ওয়েন আদার্স সেল অ্যান্ড সেল ওয়েন আদার্স বাই। তিনি মনে করতেন যে কোম্পানির ম্যানেজমেন্ট বেশ স্ট্রং ও প্রতিযোগিতায় টিকে থাকার কোয়ালিটি রয়েছে সেই কোম্পানি লং রানে সবচেয়ে বেশি লাভ করে। তার পোর্টফোলিও দেখলেই সে কথা স্পষ্ট হয়ে যায়। ইনভেস্টর হিসেবে তিনি মনে করতেন বাজার ভবিষ্যতের উপর নির্ভরশীল, যা অনিশ্চিত। আর যেহেতু আমরা ভবিষ্যতের উপর ইনভেস্ট করছি তাই এখানে সঠিকভাবে প্রফিটের কোনো নিশ্চয়তা নেই। তাই তার মতে কোম্পানির বৃদ্ধির সুযোগ কতটা রয়েছে সেটা দেখা উচিত ম্যানেজমেন্ট কাদের হাতে রয়েছে ও কোম্পানিটির প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা কত। ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। রাকেশ ঝুনঝুনওয়ালা নিজে ভুল করতে ভয় পেতেন না যতক্ষণ না সেই ভুল তার সাধ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ ততটাই লস নেওয়া উচিত যতটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। ইনভেস্টমেন্টের আগে স্টকের ভ্যালুয়েশন বোঝা খুব প্রয়োজন। কখনোই খুব চর্চিত স্টক যেটি বর্তমানে প্রিমিয়াম ভ্যালুয়েশনে রয়েছে সেটা কেনা ঠিক হবে না, কারণ সেটিতে লস হতে পারে। কখনোই অযৌক্তিক ভ্যালুয়েশনের পেছনে না ছুটে ঠিকঠাক ভ্যালুযুক্ত স্টকে ইনভেস্ট করা উচিত রাকেশ ঝুনঝুনওয়ালার মতে। তার মতে পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও আনসাস্টেনেবল লেভেলে পৌঁছলে সেটি স্টকটি বিক্রির আদর্শ সময়। 1992 এর মার্কেট স্ক্যামের সময়ও মার্কেট ভ্যালুয়েশন বুঝে শর্ট সেলিং করার সিদ্ধান্ত তার সঠিক ছিল। ঝুনঝুনওয়ালার ইনভেস্টমেন্টের ধরনে সবসময় ডাইভার্সিফিকেশন চোখে পড়ে। তিনি জুয়েলারি থেকে শুরু করে ফার্মা, অটোমোবাইলস, ফিনান্সিয়াল সার্ভিসেস ও আরও একাধিক সেক্টরে বিনিয়োগ করেছিলেন। এই স্ট্র্যাটেজির ফলে কোনো একটি বিশেষ স্টক বা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকার রিস্ক কমে। তাই খুব বিচক্ষণতার সঙ্গে নিজের পোর্টফোলিও ডাইভার্সিফাই করতেন তিনি। তো এই গেল দ্য বিগ বুল তার জীবন কাহিনী। আপনারা আর কার জীবন কাহিনী আমাদের এই চ্যানেলে শুনতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আরও একবার শেষে বলে রাখি, বিজি উইথ ইনফো সেই অ্যাপটি ইনস্টল করবেন। যদি আপনাদের কোর্স কিনতে হয় তো কোর্স কিনতে পারেন, না হলে কিন্তু আপনারা বিনামূল্যে স্টক মার্কেটের খবর বাংলায় পাবেন, তাও অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আর দুটো চ্যানেল রয়েছে, একটা গানের চ্যানেল আর একটা পডকাস্টের চ্যানেল। যদি আপনাদের সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট থাকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের জন্যই এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সাথে।